প্রথমে যে প্রশ্নে আসবো দীক্ষিতাদি, দুয়ারে লোকসভা ভোট প্রচার তুঙ্গে, কীরকম কি সাড়া পাচ্ছ মানুষের থেকে? সাধারণ মানুষ খুবই উচ্ছ্বসিত। সাধারণ মানুষ খুবই পজিটিভ। সাধারণ মানুষ চাইছেন এই এলাকার 15 বছরের যে অচলাবস্থা তার অবসান ঘটুক। তারা পরিবর্তন চাইছেন, তারা আমাদের চাইছেন। 2021 সালে বিধানসভার প্রার্থী, এবার 2024 সালে লোকসভার প্রার্থী, কিভাবে দেখছো তোমার এই রাজনৈতিক জার্নিটাকে? আমাদের কাছে এটা অন্য বাদবাকি সংগঠনের কাজের মতোই আর একটা দায়িত্ব। 21 সালে পার্টি ঠিক করেছিলেন যে আমরা আমাদের মতো বেশ কয়েকজন আমরা নির্বাচনে লড়ব এবং আমাদের কথাগুলোকে মানুষের মাঝে তুলে ধরব। এবারও আমাদের মধ্যে অনেকজন আমরা যেটা বিধানসভায় লড়েছিলাম আমরা আরেকবার লড়ছি এবং এটা একটা গুরু দায়িত্ব, আরও বড় নির্বাচন। পার্টি যে আমাদের এই কাজের যোগ্য মনে করেছেন এবং যে কারণে আমাদের নির্বাচনে লড়া, পার্টির কথা, আমার রাজনীতির কথা যেন জনমানুষের মধ্যে আরও দৃঢ়ভাবে, আরও স্পষ্টভাবে, আরও শক্তভাবে তুলে ধরতে পারি, তার জন্য আমরা বলিয়ান, তার জন্য আমরা কাজ করব। ইলেকশন কমিশনের তরফ থেকে এবার 920 কোম্পানি মতো কেন্দ্রীয় বাহিনী অ্যালট করা হয়েছে, অন্যান্য রাজ্যের তুলনায় বেশি করা হয়েছে। কোথাও কি মনে হচ্ছে এইবার ভোট লুট, যেটা বিরোধীরা সবসময় অভিযোগ করে আসছে, সেটা আটকানো সম্ভব? দেখো, তৃণমূলের অনেক নেতা আমি শুনতে পাচ্ছি তারা ওই ডাবল লাল দাঁত মাঞ্জন দিয়ে সকালবেলা দাঁত মাজা শুরু করেছে। কারণ আগের বার ব্যালট ছিল, ব্যালট খাওয়ার সুবিধা। ইভিএম চিবিয়ে খেতে একটু দাঁতের জোর লাগবে। তাই আমার মনে হয় এইবারে লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের মতো চুরি ডাকাতি করা যাবে না। কেন্দ্রীয় বাহিনী তো তখনও ছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে রাজ্যের পুলিশ ব্যবহার করে সেটা তো আমরা দেখেছি। আমরা আশা করব এইবার যেহেতু এটা কেন্দ্রীয় নির্বাচন, কেন্দ্রের নির্বাচন, সেক্ষেত্রে ওই ধরনের ভোট লুট, ওই ধরনের ডাকাতি হয়তো তারা করতে পারবেন না। দ্বিতীয়ত সাধারণ মানুষ জেগেছেন। সাধারণ মানুষ ওই পঞ্চায়েতে যারা ভোট দিতে পারেননি সেই রাগ তারা পুষে রেখেছেন। পঞ্চায়েতের রাগ তারা লোকসভায় প্রকাশ করবে। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তোমার বিপক্ষে তৃণমূলের থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং বিজেপির থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি কল্যাণবাবুরই জামাই। ঠিক আছে, তাদের নিয়ে তোমার অ্যাসেসমেন্ট কি? না, ওনার জামাই হতে পারেন, ছেলে হতে পারেন, সেটা আমার কাছে একেবারে নিষ্প্রয়োজন। আমি রাজনীতি নিয়ে লড়াই করছি। বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের বিরুদ্ধে লড়াই, এবং আমি চাইবো রাজনীতিতে রাজনীতি ফিরুক, যে ব্যক্তিগত খেউর। আমি কল্যাণ ব্যানার্জিকে একটা প্রশ্ন করেছিলাম, 15 বছরের আপনি সাংসদ, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? একটু মজার স্বরেই বলেছিলাম যে উনি মিস্টার ইন্ডিয়ার মতো নির্বাচনে জেতার পর গায়েব হয়ে গেছেন। উনি তার উত্তরে আমাকে রাজনীতির জবাব দিতে পারতেন, বলতে পারতেন এই 15 বছরে 15টা কাজ করেছি, দীপশিতা দেখতে পাচ্ছেন না। উনি তার উত্তর না দিয়ে আমার ব্যক্তিগত জীবনে চলে গেলেন। আমি কবে বিদেশে গেছি, আমার দাদুকে, আমার মাকে, তাদের কী জীবন, এইটা দিয়ে বোঝা যায় আসলে ওনাদের কাছে উত্তর নেই, রাজনৈতিক উত্তর নেই। তাই ব্যক্তিগত জীবন ধরে টানাটানি করা। কবিরবাবু সম্পর্কে আমি কিছু বলবো না, আমি তার রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু জানি না। তিনি রাজনীতিকভাবে কী কী অ্যাচিভ করেছেন আমি জানি না। ফলে আমি আশা করব তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই হবে, রাজনীতির লড়াই হবে, ইস্যু ভিত্তিক লড়াই হবে। আচ্ছা, যেহেতু উনি ওনার ভূতপূর্ব জামাই কবিরবাবু, কোথাও কি তাদের মধ্যে সেটিং দেখতে পাচ্ছ? বিজেমূলের সেটিং, যেটা তোমরা সবসময় বলে বিজেমূলের থাকো। সেটিং আছে, সে শ্বশুর জামাই হলেও আছে, না হলেও আছে। আমি জানি না, এইসব উড়ন্ত খবর, আমি আমি এটা কোথাও যাচাই করতে যাইনি। অনেকেই বলছিলেন যে এই এলাকার, শ্রীরামপুর এলাকার অনেকের নাম ছিল যারা আরএসএসের কর্মী, বহুদিন ধরে বিজেপি করছেন, সংগঠনের লোক, তারা টিকিট পেলেন না। এ ভদ্রলোক নির্বাচনে লড়ার পর ছিলেন না, লোকের বলেছে, আমি জানি না, আমি ওনার সঙ্গে কোনো ব্যক্তিগত আলাপ নেই। এবং নির্বাচনের আগে ঠিক কীভাবে উনি টিকিট পেলেন এই নিয়ে অনেক সাধারণ মানুষ এবং বিজেপি সমর্থকরা প্রশ্ন তুলছেন। ফলে যে সেটিংয়ের কথা আমরা বলি তৃণমূল বিজেপির, এক্ষেত্রেও সে সেটিং হতে পারে। তবে সেটিং থাকুক অথবা না থাকুক, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লাল ঝান্ডার, বামপন্থীদের এবং অন্যান্য যা ধর্মনিরপেক্ষ দল আছে তাদের লড়াই চলছিল, আগেও চলবে। সন্দেশখালী, বকটুই, ইলেকটোরাল বন্ড, চাকরি চুরি সহ বিভিন্ন দুর্নীতি তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছে। তোমার কি মনে হয় সত্যি এই যে দুর্নীতিগুলো উঠে আসছে তা তৃণমূলের ভোট কাটবে বা ভোট কম আমাদের করবে? দুর্নীতিটা অবশ্যই একটা বড় মেজর ইস্যু, দুর্নীতি এবং সন্দেশখালী দুটোই। কারণ এই দুর্নীতিগুলো আমাদের প্রত্যেককে পার্সোনালি এফেক্ট করেছে। এই যে চাকরিতে দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, 14 সালে একটা ছেলে মেয়ে টেট পাস করেছে, 24 সাল অবধি সে চাকরি পায়নি। এইটা তো মানে একটা মানুষের জীবনটাকে শেষ করার জন্য যথেষ্ট। ফলে যে মানুষ এই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই মানুষ তৃণমূল সমর্থক হলেও তিনি এবার তৃণমূলের বিরুদ্ধে ভোট করতে চান। পরের প্রশ্ন যেটা হচ্ছে, বামেরা বাদ দিয়ে কম বেশি সব দলই ইলেকটোরাল বন্ডের সুবিধা নিয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এত বড় যে কর্মযোগ্য, লোকসভা ভোট তো কম কর্মযোগ্য নয়, 7টা বিধানসভাকে নিয়ে তোমাকে প্রচার করতে হচ্ছে, এছাড়াও বিশাল খরচ, সেইটা কিভাবে সম্ভব দেখো, ইলেকটোরাল যদি বন্ড আমি ছাড়া? স্বাভাবিক প্রচার করি
মানে আমার প্রচার কি, আমি মানুষের কাছে যাচ্ছি, মিটিং করছি, মিছিল করছি, ফ্লেক্স লাগাচ্ছি ইত্যাদি যদি আমাকে করতে হয়, তাহলে সাধারণ মানুষ যে আমাদের চাঁদার টাকা দেন তাইতে আরাম করে নির্বাচন লড়া যায়। এবার তোমার যদি নির্বাচনে অন্য কোনো কারণে টাকা প্রয়োজন হয়, মদ দেবে, মাংস দেবে, কারোর হাতে টাকা গুঁজে দেবে, ভোট লুটের জন্য টাকা দেবে, তাহলে তোমার আরও অনেক অনেক বেশি টাকার প্রয়োজন। আমাদের সেই টাকার প্রয়োজন নেই। আমরা বলেছিলাম আমরা মানুষের টাকায় নির্বাচন লড়ব। মানুষের ভোট, মানুষের নির্বাচন। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে যে কেউ নির্বাচনে লড়তে পারেন, তাই তো? তাহলে আমি যদি বলি যে আমার কাছে যদি এত কোটি এত লাখ টাকা না থাকে, আমি নির্বাচনে দাঁড়াতে পারবো না, তাহলে আমি বকলমে বলে দিচ্ছি আমি যদি গরিব মানুষ হই, আমার নির্বাচনে দাঁড়ানোর কোনো দরকার নেই, আমার নির্বাচনে দাঁড়ানোর অধিকারই নেই। তাহলে গণতন্ত্রের আর কী বাকি থাকে? তাহলে বড় লোকের লোক, মানে বড় লোক যারা, বড় লোকের ছেলেই বড় লোক হবে, রাজার ছেলেই রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, নেতার ছেলে নেতা হবে। সেইটা মানুষ মানুষের মতো করে সাহায্য করুন, সাধারণ মানুষের টাকা আমরা নির্বাচন লড়বো। আইএসএফের সঙ্গে তো জোট হতে গিয়েও হলো না, এবং নওশাদ, আমি দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি বলেছিলেন যে বামেরা বিশেষ করে জোট তাদেরকে ব্যবহার করছে মাইলেজের জন্য। কি মনে করছো? দেখো, খুব আনফর্চুনেট আমাদের জোটটা হয়নি। আমরা যদি হতো খুব ভালো হতো, সবার জন্যই ভালো হতো। আমার মনে হয় আমরা অনেক দিনের দল, 100 বছর হয়ে গেছে কমিউনিস্ট পার্টির। আইএসএফের সঙ্গে, আইএসএফের কর্মীদের সঙ্গে খুবই আন্তরিক সম্পর্ক ছিল, এবং এখন আমি বিশ্বাস করি অনেক জায়গায় আছে। এই আমার যে এলাকা শ্রীরামপুরের বিভিন্ন অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে আমরা একসাথে লড়েছি। সিপিএম কর্মী, বামপন্থী কর্মী, কংগ্রেস, আইএসএফ সবাই একসাথে মার খেয়েছে, কোথাও কোথাও পাল্টা মার দিয়ে প্রতিরোধ করেছে, বুথ বাঁচিয়েছে। ফলে আমাদের মধ্যে ঐক্যটা মাটির, মানে পারস্পরিক লড়াইয়ের, প্রতিদিন একসাথে লড়াইয়ের। আমার সবার কাছে মানে আশা এবং আবেদন থাকবে আইএসএফ কর্মীদের কাছে স্পেশালি, আপনারা দেখবেন এই শ্রীরামপুরে তৃণমূল বিজেপিকে হারাতে কাদের সাথে দাঁড়ালে, কাকে ভোট দিলে আপনি তৃণমূল বিজেপিকে হারাতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইগোর ব্যাপার নেই, কোনো ইগোর প্রশ্ন নেই। তৃণমূল বিজেপিকে আমাদের এই মুহূর্তে হারানোর পর যা অভিমান আছে, যা অভিযোগ আছে, সব কিছু ঠিক করার জন্য অনেক সময় পাওয়া যাবে। এই মুহূর্তে আমাদের প্রাথমিক দায়িত্ব তৃণমূল বিজেপিকে হারানো। আমি সমস্ত মানুষকে আপিল করব, ইনক্লুডিং যারা আইএসএফের সমর্থক রয়েছেন, তারা যেন এবারের নির্বাচনে আমাদের সঙ্গে থাকেন, তৃণমূল বিজেপিকে হারান। বৃহত্তর প্রেক্ষাপটে মনে হচ্ছে না সত্যি অনেকটা ভোট কমবে, ভোট কাটবে বিশেষ করে? দেখো, ভোট কারুন না, জানো তো, আমি বলতে পারি না যে এটা সিপিএম এর পৈতৃক সম্পত্তি। সাধারণ মানুষ ভোট দেবেন, সেই মানুষের মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলের কিছু 5%, 10% লোক থাকে যারা তার লয়াল মেম্বার, যে তারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে চলে গেলেও তারা ওই পার্টিকেই ভোট করবেন। তাছাড়াও বহু মানুষ থাকে যারা সমর্থক, সেই সমর্থক তার মতো, তার পছন্দ মতো সময় সুযোগ বুঝে তারা পার্টিকে চুজ করেন, নির্বাচিত করেন, ভোট দেন। তাই আমি আশা করব সমস্ত মানুষ, তিনি ধর্ম, জাত, রাজনৈতিক দল নিরপেক্ষ হিসেবে, আমি তো প্রচুর তৃণমূল মানুষের কাছেও যাচ্ছি, আমি আশা করব তৃণমূলেরও একটা অংশ, যে তৃণমূল বাড়ির ছেলেটা চাকরি পেল না, যে তৃণমূলের বাড়ির মেয়েটা চাকরি পেল না, যারা হতাশায় ভুগছে প্রতিদিন, আমি তো তাদের কাছেও যাব। আমি আশা করব তারাও আমাদের সঙ্গে দাঁড়াবেন। যে বিজেপির লোকগুলো, তারা তাদের নিয়ে যাচ্ছে মিছিলে, অথচ সেই লোকগুলোর তাদের পাশে দাঁড়াচ্ছে না, কৃষকের পাশে দাঁড়াচ্ছে না, কৃষি ঋণ মুকুব করছে না, আমি তো তাদের বাড়িও যাব। ফলে আমার বিশ্বাস, আমার আশা, সমস্ত মানুষের কাছে আমরা এজেন্ডা নিয়ে যাব, ইস্যু নিয়ে যাবে, মানুষ আমাদের সঙ্গে থাকবেন। এই কথাটা তো অস্বীকার করে লাভ নেই যে 2009 সাল থেকে কল্যাণবাবুর গড় কিন্তু শ্রীরামপুর। গত বছর 2019-এ খুব ভুল না করলে 6,37,000 মতো ভোট পেয়েছিলেন, এবং লিড ছিল প্রায় 1 লাখের কাছাকাছি। সেখানে তীর্থঙ্করবাবু 10%-এর কাছাকাছি ক্রস করতে পারেননি। সেই কেন্দ্র থেকে আশাবাদী? 2019-এর ইলেকশনটা একদম অন্যরকম ইলেকশন ছিল, বাইনারির ইলেকশন। এবং 2019-এ আমরা সবাই মনে আছে বিজেপির কি ভয়ঙ্কর রেজাল্ট হয়েছিল। একটা ভীষণ পোলারাইজড ভোট হয়েছিল। কিছু মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলেন, তৃণমূলকে তাড়াতে হবে, কিছু মানুষ জোটবদ্ধ হয়ে গেছিলেন, বিজেপিকে হারাতে হবে। ফলে পোলারাইজড ভোটে এই অঞ্চলের যে ধর্মনিরপেক্ষ মানুষ, সেই মানুষের বাস্তব অনেক বেশি। তাদের সবার মনে হয়েছিল বিজেপির মতো একটা ভয়ঙ্কর শক্তিকে আটকাতে তৃণমূলকেই হয়তো ভোট দিতে হবে, তাই কারণে তারা ভোট দিয়েছে। ফলে যে ভোটটা সাধারণভাবে আমার ইস্যু ভিত্তিক হয়, আদর্শ ভিত্তিক হয়, এখানে সেটা ভীষণ রকম একটা ফিয়ার সাইকোসিস থেকে, ভয় থেকে পোলারাইজড ভোট হয়েছে। ফলে সেক্ষেত্রে কল্যাণবাবু অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছেন। 2019-এর সঙ্গে 21-এর কিন্তু যথেষ্ট পার্থক্য ছিল। 21-এ আমাদের বিভিন্ন জায়গায় ভোটের পার্সেন্টেজ অনেকটা বেড়েছে। তারপরে পঞ্চায়েত নির্বাচন যদি তুমি দেখো, বিভিন্ন এলাকায় এত চুরি কারচুপির পরেও পঞ্চায়েতের যা ফলাফল, তাতে আমাদের এই শ্রীরামপুর এলাকায় প্রায় 30% ভোট আছে। আমরা যদি সেই ভোটটাকে বাড়াতে পারি, আর 10-15% বাড়াতে পারি, শ্রীরামপুর কেন্দ্র আমাদের হবে। এ কোনো মানে খেয়ালি পোলাও নয়।
একদম স্ট্যাটিস্টিক নাম্বার দেখে, সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে, তাদের মুড দেখে আমরা বলছি। ব্রিগেড হোক বা সামাজিক মাধ্যমে লাইক কমেন্ট, বামেদের তো সবসময় ফলাফল ভালোই থাকে, কিন্তু মানে এই ভোটটা কি এবার মানে এই ভোটে কি চেঞ্জ হতে পারে এই বাইনারিটা? আমার মনে হয় না বাইনারি ভোটের ঠিক বাক্যে এটা ঠিক হয় না। ঠিকই ঠিক এই প্রশ্ন সবসময় শুনতে হয় একদমই না, একটা তো খুব খুব অ্যাবসার্ড একটা লোকে কথা বলেন যে ব্রিগেডে অত লোক গেল, ওই লোকগুলোই ভোট দিল না, যেটা একদম খুব বোকা বোকা কথা। ধরো ব্রিগেডে আমি ধরে নিলাম আমার 5 লাখ লোক গেছে, পশ্চিমবঙ্গের টোটাল পপুলেশন কত, সেই টোটাল পপুলেশনের প্রেক্ষিতে 5 লাখ লোক কত পার্সেন্ট হয়? আমি যদি ধরি সেই 5 লাখ লোক বাড়ির 5টা লোককেও ইনফ্লুয়েন্স করে, তাতেও তো 25 লাখ, তাই তো? তার চেয়ে বেশি তো নয়, আমরা তার চেয়ে অনেক বেশি ভোট পাই। ফলে যে মানুষ যাচ্ছেন ব্রিগেডে তারা অবশ্যই আমাদের ভোট করেন। এখন সমস্যাটা কি হয়েছে, সাইলেন্ট মেজরিটি বলে একটা জিনিস হয়, যে মানুষ কারোর মিটিং মিছিলে যায় না, আমাদের মিটিং মিছিলেও যায় না, তৃণমূলের মিছিলেও যায় না, বিজেপির মিছিলেও যায় না, কিন্তু তারা ভোট দেয় এবং তারাই ডিসাইডিং ফ্যাক্টর। বহুদিন ধরে এই যে সাইলেন্ট মেজরিটি, তারা বিভিন্ন কারণে একটা সময় তৃণমূলকে ভোট করেছে, 11-র পরবর্তীকালে পরিবর্তন আনতে হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 11-র পরবর্তীকালে এদের সন্ত্রাস, এদের এই অপশাসন, সেটা থেকে যে ক্ষোভ রাগ তৈরি হয়েছিল 2014 সালে বিজেপি সরকারে আসার পর, সেটা একটা আউটলেট হয়েছে। যারা তৃণমূলকে হারাতে চেয়েছেন, রাগ থেকে, ঘৃণা থেকে, আমাদের বহু সমর্থক তারা অনেকে বিজেপিতে ভোট করেছেন। এবার 2014-র পর বিজেপির যে আস্ফালন, সেইটা দেখে সংখ্যালঘু মানুষ, তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে, ফলে তারা এনমাস তৃণমূলে শিফট করেছেন। ফলে এই বিভিন্ন ধরনের মানে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে যেভাবে স্বাভাবিকভাবে ভোট হওয়া উচিত, যেভাবে স্বাভাবিকভাবে মানুষ ভোট তাদের বাছা উচিত, সেভাবে বাছেননি। এইবারে আমার কেন মনে হয় বাইনারি ভাঙার জায়গায় এসছে, 1 নম্বর এই যে বিজেপি তৃণমূলের অপোজিশন, এটা বহু মানুষ বুঝতে শুরু করেছেন যে একেবারে এটা ফলস নেগেটিভ। কারণ যাদের বিরুদ্ধে বিজেপি লম্বা লম্বা ভাষণ দিয়েছে, যারা মানে তাদের মধ্যে যতগুলো লোক বিজেপিতে চলে এসছে, সবাই সাধু পুরুষ হয়ে গেছে। ওয়াশিং মেশিন, একদিকে তৃণমূলের কাদামাখা লোকেরা বেরিয়েছে, আর একদিকে বিজেপির সজ্জন সনাতনী নেতারা বেরিয়েছেন। ফলে এইটা মানুষ ধরতে পেরেছেন। এবং যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এত গলা ফাটায়, সেই তৃণমূলও তো বিজেপির নেতাদের নিতে কোনো কসুর করেননি। ওই যে মুকুটমণি সকালবেলা তৃণমূলের মানে বিজেপির এমএলএ ছিলেন, সকালবেলা উনি জয়েন করলেন তৃণমূল, বিকালবেলা তৃণমূলের এমপি প্রার্থী হয়ে গেলেন কৃষ্ণ কল্যাণী। আমি তো একটা দেখছিলাম, ছবি দেখছিলাম, ওর একদিকে পদ্মফুলের টাকা, একদিকে কৃষ্ণ কল্যাণীর আগের বছরের পদ্মফুল, আর একদিকে কৃষ্ণ কল্যাণীর এবারের জোড়া ফুল। ফলে এইটাও কিন্তু মানুষ দেখছেন যে তোমরা যতই আমাদের সামনে যুযুধান দুই পক্ষ হও কি না, তোমাদের নীতি আদর্শ নেই কেন? তোমরা একটা তৃণমূল ফেরত লোককে বিজেপি আটকাতে পারে না কেন? একটা বিজেপি ফেরত লোককে তৃণমূল বলতে পারে না কেন তোমাকে নেব না, তুমি এটা সাম্প্রদায়িক মানুষ, তোমার বিরুদ্ধে আমাদের লড়াই। ফলে এই যে বোঝাপড়াটা ধরতে পেরে যাওয়া, অরবিন্দ কেজরিওয়ালকে ওনারা অ্যারেস্ট করতে পারেন, অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে পারেন না, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে পারেন না, এগুলো মানুষ দেখছেন, মানুষ বুঝছেন। আমরা বারবার মানুষের কাছে যাব, আমি অস্বীকার করবো না, এখনও ভয় আছে, এখনও বিভিন্ন মানুষের মনে বিজেপি চলে আসবে, এই ভয়টা আছে। এই ভয়টা ভাঙানোই আমাদের কাজ। ভোটার সমীক্ষার ফলে যে ওপিনিয়নগুলো হচ্ছে, আমাদের কিন্তু সেভাবে রাখা হচ্ছে না, ডিপ্রেস লাগছে প্রচার করতে গিয়ে। না, একদম না। আমি এটা একদম ধরে নিয়েছিলাম আমরা যে ওপিনিয়ন পোল আমরা দেখবো না। ওপিনিয়ন পোল কত এলো কত গেল, মানুষ যেদিন ওপিনিয়ন ঠিক করে তখন কোনো ওপিনিয়ন পোল আর তার সাথে মেলে না। এখনও 1টা মাস আমাদের কাছে সময় আছে, মানুষের কাছে যাব, মানুষকে জিতবো এবং মানুষকে নিয়ে আগামী দিনে নির্বাচনেও জিতবো। বিজেপি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত অনেকগুলো কেন্দ্র থেকে ওরা কিন্তু প্রার্থী ঘোষণা করেনি, ভয় পাচ্ছে প্রার্থী দিতে নাকি প্রার্থী না, ওরা আসলে অপেক্ষা করছে। তৃণমূলের 4-5টা লোকের কাছে চলে এসছে, তো ওর মধ্যে কে ওকে বেশি টাকা দেবে, কার সাথে কি সেটিং হবে, সেইটার জন্য অপেক্ষা করছে। সেইটা হয়ে যাক, নিয়ে নেবে, সবাইকে নিয়ে নেবে। আচ্ছা, বঙ্গ রাজনীতিতে গত কয়েক বছরে আমি যদি নির্বাচনের তালিকা প্রার্থী দেখি আমরা, তাহলে দেখা যাবে যে শুধুমাত্র রাজনীতি নয়, বিভিন্ন ফিল্ড থেকে আসছে, বিশেষ করে এন্টারটেনমেন্ট ফিল্ড থেকে আসছে। তো এখানে একটাই বক্তব্য, তাহলে আজকাল রাজনীতি করতে গেলে কি সত্যি এক্সপার্টিসের দরকার পড়ে না? তাই তো দরকার পড়ে না। তো আপনাকে কোনো দাদার অনুগামী অথবা দিদির অনুগামী হলেই হবে। রাজনীতি করার জন্য রাজনীতি শিখতে দরকার হয় না, এবং তার বিরুদ্ধেই আমাদের কথা, রাজনীতির বিরুদ্ধে রাজনীতির লড়াই। আচ্ছা, নিন্দুকেরা বলে এবং জনশ্রুতিও বটে যে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দীপশিতা ধরের মধ্যে বেশ ঝামেলা রয়েছে এবং পার্টির মধ্যে দুজনে আলাদা থাকে। ভীষণ ঝামেলা, মানে কি বলবো, আমরা একদম একে অপরের মুখ দেখি না, মানে ও আমাকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যায়, আমি ওকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যাই। সত্যিকারে খুব ঝামেলা আমাদের মধ্যে, সত্যি ঘটনা, এটা আমি তো বলছি। না, সত্যি জিজ্ঞেস করছি। আমি তো সত্যিই বলছি, আমাদের একদম ভালো সম্পর্ক না, খুব খারাপ সম্পর্ক, আমরা একদম কথা বলি না। আচ্ছা, এই প্রশ্নটা করা হবে কিনা জানি না,
তো দীপশিতাকে অনেক সময় আক্রমণ করার ক্ষেত্রে রাজনৈতিকভাবে করা হয় না, ব্যক্তিগত ক্ষেত্রে হয়, এবং যেখানে প্রচণ্ড পরিমাণে রেসিজম বিদ্যমান থাকে। কিভাবে মোকাবিলা করো, কিভাবে দেখো? পাত্তাই দিই না। এই অনেক ছোটবেলা থেকে আমার অ্যাপিয়ারেন্স নিয়ে, আমার গায়ের রং নিয়ে নানা ধরনের কথা শুনতে হয়েছে, এবং একটা সময় পর এটা তো মানুষ বুঝতে পারে যে আসলে যে মানুষ এই কথাগুলো বলছেন সেই মানুষ তার ইনসিকিউরিটি থেকে বলছেন। যদি আমাকে ধরো আক্রমণই করতে, আমি রাজনৈতিক ব্যক্তি, আমার চারটে রাজনীতির কথা উনি বলতে পারেন তো, যে আপনি অমুক দিন অমুক বক্তৃতায় একটা অ্যাবসলিউট ননসেন্স কথা বলেছেন, বলতে পারেন। সেটা না বলে আমার গায়ের রং, আমার মাথার চুল, আমার নাক চোখ মুখ নিয়ে বলছেন কেন? তার মানে আমার রাজনীতি নিয়ে বলার মতো ওনাদের হাতে কিছু রসদ নেই। এর চেয়ে বড় কনফিডেন্স আর কি ওনারা বলুন। এবং যদি খুব ভুল না করি, বিরোধী দলনেতাও এই কথা বলেছেন, কিন্তু মীনাক্ষী দিকে নিয়ে বলেছে, তোমাকে নিয়েও বলেছে, যদি খুব ভুল তাতে না করি। আমাদের কারোর কিচ্ছু যায় আসে না, মীনাক্ষীদেরও যায় আসে না, যদিও আমরা কথা বলি না, আমাদের সম্পর্ক খারাপ, কিন্তু আমার দুজনের কারোর যায় আসে না। ওরা বলুক, আমরা আমাদের কাজ করি, সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসেন। মীনাক্ষীদিকে সারা পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে ইনসাফ যাত্রায় আপনারা দেখেছেন, নিজেদের মতো করে নিজের লিডার তারা পেয়েছেন, নেত্রী তারা পেয়েছেন, ফলে কোথাও আমাদের কে কী বললো এইসব কমেন্টে আর কিচ্ছু গায়ে লাগে না। ইন্টারভিউয়ের একদম শেষ প্রশ্নটায় আসবো। তুমি তো স্বঘোষিত ইস্টবেঙ্গল সমর্থক। এই আইএসএল সিজনটা, বা এই আইএসএল সিজন থেকেও বড় কথা, যে গত 4-5 বছর ধরে ইস্টবেঙ্গল কিন্তু সেভাবে কিছু করতে পারছে না। এইবারও কিন্তু নকআউটে উঠতে গিয়ে ওঠেনি, শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে হারলো। তো মন খারাপ তো নিশ্চয়ই। আসলে আমাদের সমস্যাটা কী হয়েছে, আমরা যারা ব্রাজিল সাপোর্টার, ইস্টবেঙ্গল সাপোর্টার এবং সিপিএম সাপোর্টার, আমাদের বহুদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না। আমি আশা করি এই 2024-এর ইলেকশনে অ্যাটলিস্ট সিপিএমের সময়টা ভালো যাবে, তাতে করে যদি বাকি দুটো দলেরও একটু হিল্লে হয়ে যায়, আমরা সেটার জন্যই অপেক্ষা করছি। তো বাংলার অন্য একটি দল যারা যথেষ্টভাবে চ্যাম্পিয়নশিপের ফাইটে আছে, তাদের কি সমর্থন করবে? না, যদি বাংলার হয়ে খেলার ব্যাপার হয়, যেখানে আমার মোহনবাগান বা মোহামেডানের বিরুদ্ধে বাংলার বাইরের অন্য কোনো দল লড়ছে, তাহলে অবশ্যই সেখানে বাংলার যে কোনো দল হোক না কেন তাকে আমরা সাপোর্ট করবো, এবং আমরাও তাই এক্সপেক্ট করবো। যদি কখনো ইস্টবেঙ্গল বাংলার বাইরের কোনো দলের বিরুদ্ধে খেলে, সেখানেও আই বিলিভ বহু মোহনবাগানি সমর্থক রয়েছেন যারা আমাদের সাপোর্ট করে। এদিক ওদিক লোক দু দলেই থাকে, কোনো অসুবিধা নেই, থাকুক। ধন্যবাদ দীক্ষিতা দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য। লোকসভা ভোটে তোমার ভালো ফলক, এটাই আমরা কামনা করি। থ্যাংক ইউ।